ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি বিমানবন্দরে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন হচ্ছে দিবসটি। দেশজুড়ে আলোচনা সভা শোভাযাত্রা। পোল্ট্রি শিল্পে জ্বালানি সংকটের প্রভাব, গরমে মরছে মুরগি, কমেছে ডিম ও মাংস উৎপাদন, ব্যবসা টেকাতে খামারিদের হিমশিম। বাজার ব্যবস্থাপনায় ডিসপ্লে বোর্ডে দর প্রকাশের প্রস্তাব, বসবে 40টি বোর্ড। ভোক্তা সংগঠন ও অর্থনীতিবিদদের সাধুবাদ। লালমনিরহাট বুড়িমারি 100 কিলোমিটার সড়ক যেন মরণফাঁদ, অসংখ্য খানাখন্দ ও বিপজ্জনক বাগে ঘটছে দুর্ঘটনা, 4 লেনে উন্নীতের দাবি। বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সীমান্ত নির্ধারণ ও সহযোগিতার আশ্বাস, মস্কো সফরে সিআইএ প্রধান। এবং হাই ভোল্টেজ ম্যাচে এমবাপ্পে ভিনিসিয়াসদের নিয়ে বার্নাব্যুতে নামছেন মরিনহো, প্রতিপক্ষ কোপা চ্যাম্পিয়ন সোসিয়েদাদ। ম্যাচ শুরু রাত 1টায়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। ভুটানের রাজা জিগমে খোসার নামগে ওয়াংচুককে আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। জাহিলিয়াতের ঘোর অন্ধকার দূর করে সত্য, ন্যায় ও ইনসাফের দ্যুতি ছড়িয়ে দিতে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ আগমন ও ওফাতের স্মৃতি বিজড়িত 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। পুরো মুসলিম জাহানে দিনটি উদযাপন করা হয় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে। মহানবীর রেখে যাওয়া অনুপম জীবন আদর্শই বর্তমান পৃথিবীর সব অস্থিরতা ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র উপায় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ধারায় আগমন মানব ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত অধ্যায়। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি দিন নয়, বরং পুরো মানবজাতির জন্য আল্লাহর অশেষ রহমতের বার্তা। ঘোর অন্ধকারের যুগে ধারায় আবির্ভূত হয়ে যিনি ছড়িয়ে দিয়েছিলেন আলোর বার্তা, পুরো মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ রহমতের বার্তা নিয়ে আসে এই ঈদে মিলাদুন্নবী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। ইসলামী গবেষকদের মতে এ দিনে নফল ইবাদত ও নবীজির সুন্নাহ চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভব প্রকৃত আত্মশুদ্ধি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি শুধু পৃথিবীর জন্য না, শুধু মানব জাতির জন্য না, শুধু এই জমিনবাসীর জন্য না, বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি হাবিব আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমদ জানান, বিশ্ব যখন অন্ধকার, অনাচার আর অজ্ঞতার অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ঠিক তখনই রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি মানব জাতির মুক্তির জন্য এসেছেন, কারণ ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ফলে মানবতা সেখানে ভুলুণ্ঠিত ছিল, ওহির আলো থেকে মানুষ বঞ্চিত ছিল। যে জাহিলিয়াতের অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয়, অস্থিরতা আর বিশৃঙ্খলা, তা থেকে উত্তরণের একটাই পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ। তার ক্ষমানীতি, সততা ও ন্যায় বিচার ধারণ করতে পারলে সমাজ পুরোপুরি বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মের মাস, এটা যেমন আমাদের কাছে একদিকে আনন্দের কথা, কিন্তু অন্যদিকে সেটা তো শিক্ষারও বিষয়। আমার রাষ্ট্রের জন্য কি করলাম, মানবতার জন্য কি করলাম, জনতার জন্য কি করলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে জীবনী পড়তে হবে, রাসূল ইসলামের জীবনীটা ভালো করে বুঝতে হবে। ঈদে মিলাদুন্নবী কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়, মহানবীর প্রদর্শিত শান্তি, ইনসাফ ও বিশ্ব ভ্রাতৃত্বের বাণী নিজেদের জীবনে ধারণ করাই এদিনের মূল শিক্ষা।
মহানবীর দেখানো আলোর পথ ধরে কেটে যাক সমাজের সব অন্ধকার, বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হোক মানবতা। মহিমান্বিত এই দিনটি ঘিরে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে বর্ণিল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা সহ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। বন্দর নগরীর বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পতাকা, পাশাপাশি চলছে আলোকসজ্জা। আয়োজকরা বলছেন, সকালে নগরীর ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরীফ থেকে জশ্নে জুলুস শুরু হয়। এদিকে নেত্রকোনাতেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল র্যালিতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এটি কেন্দুয়া পৌর শহরের হাওলাপুর দরবার শরীফের খানকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র্যালিতে ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর কমলাপুর স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা। এড়িয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিক মাহমুদ সুজন। তারিক, জশ্নে জুলুসে কি বলছেন অংশগ্রহণকারীরা? সার্বিক আয়োজন কেমন দেখছেন জানাবেন। নাবিলা, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন সড়ক এবং গলিতে গলিতে জশ্নে জুলুসের মিছিল আমরা দেখছি। এই মুহূর্তে আমরা দেখছি রাজধানীর কমলাপুর থেকে একটি দীর্ঘ জশ্নে জুলুস, সেটি রাজধানীর মতিঝিল হয়ে পল্টনের দিকে অগ্রসর হচ্ছে এবং মিছিলে মিছিলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন এবং তারা বলছেন সর্বকালের এই শ্রেষ্ঠ জীব, যাকে পৃথিবীতে আগমনের পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন প্রতিষ্ঠা করেছে, যেই তার যে আদর্শ তিনি স্থাপন করেছে রাষ্ট্র, সমাজ এবং সর্বক্ষেত্রে তার যে দর্শন ছিল, তার যে সুন্নাহ ছিল, সেই সুন্নাহ প্রতিষ্ঠিত পুরোপুরি না হওয়ার ফলে সারা বিশ্বে বিভেদ বিভ্রান্তি দেখা দিয়েছে। একই সঙ্গে তারা যেমনটি বলছেন, বাংলাদেশেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাদের সেই কটূক্তি এবং তাদের সেই অপপ্রচার বন্ধে রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তারা বলছেন। এবং এই দীর্ঘ মিছিলটি রাজধানী ঢাকা কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মুহূর্তে মতিঝিল শেষে পল্টন হয়ে শান্তিবাগ এবং এরপর রাজারবাগ পুলিশ লাইন হয়ে সেটি শাহজাহানপুর গিয়ে শেষ হবে। আমরা এর আগে আজকের এই যে র্যালিটি যার নেতৃত্বে হয়েছে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মানব জাতি এবং সারা বিশ্বের সৃষ্টিগুলোর জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত এবং এই নিয়ামতের যে স্বীকৃতি, এই নিয়ামতের সেটি আমাদেরকে স্মরণ করতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা বিভিন্ন দিক থেকে কয়েকটি ছোট ছোট র্যালি কিন্তু এসে এখানে শেষ হয়েছে। তো আজকের এই দিনে তারা র্যালি থেকে যে বার্তা দিচ্ছে, ইসলামের শান্তি এবং সারা বিশ্বে সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেটিকে ধারণ করতে হবে, এই বার্তায় কিন্তু তারা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে জশ্নে জুলুস সম্পর্কে সবশেষ। নাবিলা। তারিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কমলাপুর থেকে জশ্নে জুলুসের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জশ্নে জুলুসের র্যালি বের হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসলিমদের সমাগমে মুখর সড়ক প্রাঙ্গণ। ১৬ শহরের সুন্নিয়া মাদ্রাসা থেকেও বের হয়েছে র্যালি। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কি বলছেন এখানে আসা মুসলিমরা? জানাবেন বিস্তারিত। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস, সেটি একটু আগে, এখন থেকে প্রায় 20 থেকে 25 মিনিট আগে আলমগীর খানকা বলতে যেটি জামিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে কিন্তু সেটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনি দেখছেন দুই পাশের লাখো ধর্মপ্রাণ মানুষ এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছেন, কারণ এই জশ্নে জুলুসকে ঘিরে প্রতি বছর চট্টগ্রামে লাখো মানুষের সমাগম হয়। একটু আগে
আঞ্জুমানে আঞ্জুমানে জামি আহমদিয়া সুনিয়া মাদ্রাসার যেই খানকা শরীফ রয়েছে সেখানে যে এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ সাবির শাহ, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মগ্রহণ দিবস, সেখানে ওনার জীবনী তাৎপর্য মানুষকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য যারা যেন ওনার জীবন আদর্শ ধরে নিতে পারে, সেই জন্য 1953 সালে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মূলত পাকিস্তানের শ্রীকুট শরীফ থেকে এসে জামিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার পূর্বে তিনি পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের যে র্যালি তিনি সেটি চালু করে দিয়েছেন। সে 1954 সাল থেকে মূলত জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী যে র্যালি সেটি কিন্তু চট্টগ্রাম নগরের আলমগীর খানকা বলতে, যেটি নগরের 1602 নম্বর একটা এলাকার জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে পুরো চট্টগ্রামের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু তারা সড়কগুলো প্রদক্ষিণ করে তারা আবারও জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে শেষ হয়। ইতিমধ্যে কিন্তু এই জুলুসকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে আসলে আলোকসজ্জা সহ ধর্মপ্রাণ মুসলমানরা চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে। চট্টগ্রাম নগরীর মুরাদপুর 2 নম্বর গেট, জিসি, টাইগার বাস সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও এই জুলুস কিন্তু এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে লাখো ধর্মপ্রাণ মানুষ চট্টগ্রামে হাজির হয়েছে। নগরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকে কিন্তু লাখো মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে জুলুসটি বেরোয় নগরীর মুরাদপুর এলাকার কাছাকাছি এসে সেখান থেকে সেটি টাইগার বাস এলাকা ঘুরে আবারও জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে মাহফিলের মাধ্যমে সমাপ্ত হবে। তো জুলুস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের জশ্নে জুলুসের খবর শুনছিলেন আপনারা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশাল র্যালি। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, ধর্মপ্রাণ মুসলিমদের সমাগম কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই মহাবিশ্বের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং মহা দিবস উপলক্ষে এই দিবসটি কিন্তু মুসলিম উম্মাহ অত্যন্ত যথাযথভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে আসছে প্রতি বছর। তো এবছর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চট্টগ্রামের যে হাওলাপুরি দরবার শরীফ রয়েছে, সেই দরবার শরীফের একটি খানকা রয়েছে কেন্দ্রতে পৌর শহরে। এই খানকার আয়োজনে কিন্তু প্রতি বছরেই এখানে বিশাল একটি অনুষ্ঠিত হয়। এখানে অন্তত 10টি উপজেলা থেকে হাজার হাজার মুসলিম উম্মাহ এবং সাধারণ মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকেন। তো আজকের যে আয়োজন রয়েছে, এখানে আমি জানতে পেরেছি যে এই আজকের অনুষ্ঠানে কিন্তু হাওলাপুরের যিনি গদি মসজিদ পীর সাহেব আছেন সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী, উনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি এই নেত্রকোনা 3 আসনের যিনি জাতীয় সংসদ সদস্য আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি, তিনিও কিন্তু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। তো আমরা একটু জানবো এখানকার এই হাওলাপুর দরবার শরীফের একান্ত একজন অনুসারী এবং কেন্দ্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মজনু, আজকে আপনাদের এই হাওলাপুর দরবার শরীফের খানকার উদ্যোগে সারাদিন কি আয়োজন রয়েছে এবং আপনাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে আপনারা কি বার্তা দিতে চান? ধন্যবাদ। আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমাদের মহামানব এবং যিনি সৃষ্টি জগতে না আসলে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই পৃথিবী সৃষ্টি করতেন কিনা, সেই প্রশ্ন তাকে, যিনি মহামানব, যিনি নূরের নবী, মায়ের নবী, যিনি শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে এই পৃথিবীতে আগমনের দিন। আজকে আপনার অত্যন্ত আনন্দের দিন। এই আনন্দের দিনে আমরা আমাদের গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে এই যে আপনার কেন্দুয়া পৌর শহরে যে শিবলি মন্দির খানসা শরীফ রয়েছে, সেই খানসা শরীফে আপনার দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক এই জুলুসে জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য আজকে এই নবীর জন্মদিনে মানে আপনার অত্যন্ত জলুসের সাথে উদযাপন করার জন্য এবং অত্যন্ত এই গাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য আজকে এখানে হাজার হাজার লোক জড়ো হচ্ছে। আমরা
আমাদের আমাদের নবীর স্থানে আমরা দেখা যাচ্ছে যে মিলাদ শরীফ হচ্ছে। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা জশ্নে জুলুস সরাসরি দেখছিলেন আপনারা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে ইসলামের শান্তির বাণী সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, উগ্রতার যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। জানান, সব ধর্মের মানুষের নিরাপদ আবাস হবে বাংলাদেশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি। মরুর বুকে মানুষ যখন বিভেদ, হিংসা, জুলুম আর অনাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন সত্য ও মানবতার আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে তিনি জন্ম নেয় মানবজাতির রহমতের নতুন দ্বার উন্মোচন হয়। বিশ্বনবীর জীবন, আদর্শ আর সুন্নাহ মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ মাগরিব আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ব্যক্তি জীবনের প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি জানান, ধর্মীয় নেতাদের জন্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে করণীয় সম্পর্কে সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলা 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বায়তুল মোকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। আমাদেরকে নসিব করেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও অসহিষ্ণুতার সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও উগ্রতা থেকে দূরে রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতেও তার আদর্শ অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কেন সমবেত হয়েছি? আমরা ঈদে মিলাদুন্নবী, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আকবর, নিয়ামত উজমা করে যাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালাইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলছেন, ইরশাদ করছেন, তোমরা যখন, হে নবী আপনি বলে দিন
উম্মতরা বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্ত হবে, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে তারা বেঁচে থাকবে দুনিয়াতে, তারা যেন আনন্দ খুশি উদযাপন করে। ফালাইয়াফরাহু, এটা হচ্ছে আনন্দ খুশি। এই জন্য আমরা ঈদ বলি, কারণ বাংলাতে খুশি আর আরবিতে ঈদ। আলহামদুলিল্লাহ বলেন। এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা did confer a great favor on the believers. উনি সবচেয়ে বড় গ্রেট ফেভার, বড় এহসান আমাদের জন্য করেছেন আল্লাহ রসুলকে আমাদের জন্য প্রেরণ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা মুসলিম উম্মাহ যাদের তৌফিক আছে, যাদের ইশক হুব্বে রসুল হুব্বুল্লাহ যাদের অন্তরে আছে, তারা চেষ্টা করে এই দিনকে, এই মাসকে একটু আয়োজন করার জন্য। সেটারই ধারাবাহিক হচ্ছে আজকের অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকের দিনে আমাদের বিদেশ থেকে ফ্রম অ্যাব্রোড আমাদের 12 জন শেখ আসছেন, সৌদি আরব, লেবানন, ইজিপ্ট, মিশর, টার্কি, মরক্কো, জর্ডান, দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ঈদে মিলাদুন্নবীর আলোচনা, সেখানে যুক্ত ছিলাম আমরা। দেশে চলমান জ্বালানি সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এর ফলে বেড়েছে লোডশেডিং, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোল্ট্রি শিল্পে। বিশেষ করে প্রান্তিক খামারিরা লোডশেডিং ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি প্রচণ্ড গরমে মারা যাচ্ছে খামারের মুরগি, কমছে ডিম ও মাংসের উৎপাদনও। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে দ্রুত সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আরাফাত ইসলামের রিপোর্ট। একদিকে তীব্র গরম, অন্যদিকে অতিমাত্রায় লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পোল্ট্রি শিল্প। হিট স্ট্রোক সহ নানা কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে বাচ্চা সহ প্রাপ্তবয়স্ক মুরগি। পাশাপাশি কমেছে ডিম ও মাংসের উৎপাদন। বাধ্য হয়ে তাই বাড়তি টাকা গুনে জেনারেটর চালাতে হচ্ছে খামারিদের। এতে একদিকে যেমন বাড়ছে উৎপাদন ব্যয়, তেমনি লোকসানের মুখেও পড়তে হচ্ছে প্রান্তিক খামারিদের। দুপুরবেলা গরম পড়ে যায়, এই গরমের কারণে ওরা হাঁপায়, আর হাঁপানোর কারণে ওই সময় ফ্যান দরকার পড়ে। তো আমরা কারেন্ট চলে গেলে তো আমরা ফ্যান চালাতে পারবো না, এই তখন জেনারেটর চালাতে হয়। জেনারেটর চালাতে গেলে এই খরচটা বেশি পড়ে যায়। আমাদের এই তেলের খরচটার কারণে আমাদের উৎপাদন করতে এক্সেস খরচ হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের লাভ কম হচ্ছে। আর এই লাভ কম হওয়ার কারণে একসময় দেখা যাবে পোল্ট্রি সেক্টর ধরা খায় যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে খামার পর্যায়ে উৎপাদন 25% কমে গেছে। পাশাপাশি বাড়তি বিদ্যুৎ বিল ও খাবারের অস্বাভাবিক দাম বৃদ্ধিও খামারিদের উপর বাড়তি চাপ তৈরি করছে। প্রত্যেকটা ফার্মে কমপক্ষে 2% থেকে প্রতিদিন 5% মুরগি মারা যাইতেছে। উৎপাদন কমে আসছে 20 থেকে 25%। ডিমগুলার কালার নষ্ট হয়ে যাইতেছে। খাবার তো ঠিকই রয়েছে, এর মধ্যে আবার ডিমের খাদ্যের দাম বাড়ানো হয়েছে। আমার খামারিদের এই পরিবেশ চলতে থাকলে রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না দেয়, মৃত্যু ছাড়া এদের আর কোনো উপায় নাই। এজন্য আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রতি ঋণের সুদ হার কমানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা সরকারের কাছে এর আগেও বারবার অনুরোধ করছিলাম যে শুধুমাত্র ফার্মের রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে তাদেরকে যেন 2 থেকে 4% সুদে ঋণ দেওয়া হয় এবং ফার্মগুলা যেন আবার পুনরায় দাঁড়াইতে পারে। তা না হলে এই ঘাটতি পরবর্তী বছরগুলো জাতিকে গ্লানি বহন করতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি, নজরদারি ও কার্যকর বাজার ব্যবস্থাপনা তিনটিই গুরুত্বপূর্ণ। কিন্তু উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দামের ব্যবধান কতটা যৌক্তিক আর কোন স্তরে বাড়ছে ব্যবসায়ীদের মুনাফা মার্জিন, তার স্বচ্ছ তথ্য এখনো সহজলভ্য নয়। এই তথ্য ঘাটতিতেই কি বাড়ছে অযৌক্তিক মুনাফার সুযোগ?
এমন প্রশ্নের মধ্যে এসেছে বেসরকারি উদ্যোগে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাজার দর প্রকাশের প্রস্তাব। সরকারের অনুমোদন মিললে পাইলট প্রকল্পে বসানো হবে 40টি বোর্ড। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বাজারে একটি পণ্যের উৎপাদক মূল্য আর ভোক্তা মূল্যের ব্যবধান কত সাধারণ ক্রেতার পক্ষে তা যাচাই করা কঠিন। দেশে বাজার ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং এর পাশাপাশি উৎপাদন ব্যয়, উৎপাদক মূল্য ও ভোক্তা মূল্য সব তথ্যে একসঙ্গে প্রকাশের উদ্যোগ এখনো বড় পরিসরে দৃশ্যমান নয়। এমন বাস্তবতায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানোর প্রস্তাব দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ZM ইন্টারন্যাশনাল। পেঁয়াজের দাম এত, আলুর দাম এত বা ডালের দাম এত, এর থেকে বেশি রাখলে সে কোনো সময় নষ্ট না করেই একটা কমপ্লেইন করতে পারবে। QR কোডের মাধ্যমে আমরা অ্যাপস তৈরি করেছি, সেই অ্যাপসের মধ্যে সে অটোমেটিক জানিয়ে দিতে পারবে। উদ্যোগ বাস্তবায়নে সরকারি অর্থ সহায়তা চায় না প্রতিষ্ঠানটি। পাশাপাশি PPP মডেলে নিজস্ব বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা তাদের। পুরো ব্যবস্থাপনাটা আমরা তৈরি করেছি এবং সরকারকে বলেছি আমরা PPP মডেলে ফ্রি অফ কস্টে এটা ইমপ্লিমেন্ট করতে চাই। বাজার ব্যবস্থাপনা মূল্য আমরা দৃশ্যমান করব এটাই না, এটার পাশাপাশি ভেজাল অনেকগুলো পণ্য আছে, যেই ভেজাল পণ্যর ইফেক্ট কিন্তু আমরা অনেক জানি। বাজার দর প্রকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোক্তা সংগঠন ক্যাব। তাদের মতে দাম প্রকাশ্যে এলে বাড়বে ভোক্তার সচেতনতা, পাশাপাশি বাজারে জবাবদিহ বাড়বে। যদি আমরা এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আমরা দ্রব্য মূল্য সেটি সারা বাজার মানে ডাটাগুলো কালেকশন করে এটি যদি আমরা ডিসপ্লে করা যায়, এটার ফলে মানে ভোক্তা সাধারণ সচেতন হবে এবং ব্যবসায়ীরা বিশেষ করে এই যে কারচুপিটা করতে পারবে না। তবে এখানে যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো যে এই ডাটাগুলো কোন সোর্স থেকে আসবে। অর্থনীতিবিদদের মতে অযৌক্তিক মূল্যের চাপ কমাতে ডিজিটাল বোর্ড কার্যকর হাতিয়ার হতে পারে। তবে সেখানে শুধু ভোক্তা মূল্য নয়, উৎপাদক মূল্য ও উৎপাদন ব্যয়ও থাকতে হবে। প্রত্যেক বড় বড় কনজিউমার কেন্দ্রগুলোতে একটা ডিসপ্লে বোর্ড দিয়ে গ্রোয়ার প্রাইস কত আর কনজিউমার প্রাইস কত এটা দেখাতে পারে। এখন তো এটা টেলিভিশন স্ক্রিনে দেখাতে পারে, শাহবাগের মোড়ে দেখাতে পারে, যে গাড়ি নিয়ে যাচ্ছে সেই দেখতে পাবে, ও আচ্ছা টমেটো আসতেছে ময়মনসিংহ থেকে, সেখানে দাম পাচ্ছে 6 টাকা আর আমি দিচ্ছি 200 টাকা, তখন সে ওই বার্গেইনটা করতে পারে। সরকারের অনুমোদন মিললে প্রথম ধাপে 40টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসিয়ে পাইলট প্রকল্প শুরু করতে চায় ZM ইন্টারন্যাশনাল। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ সকাল। ভোলায় দিন দিন বাড়ছে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমানে হাসপাতালে হাম ও ডেঙ্গু আক্রান্ত কতজন রোগী ভর্তি আছেন এবং তারা কি নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। নাবিলা, আমি রয়েছি বলা 250 জেনারেল হাসপাতালে। আপনি যে প্রশ্নটি করেছেন, হাম এবং ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ঊর্ধ্বগতির দিকে, কারণ এগুলো আসলে কিছুদিন আগেও নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু আবার হঠাৎ করে বেড়েছে, যার ফলে হাসপাতালে রোগীদের চাপ হয়েছে। এবং এখন পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে আমরা রয়েছি এবং এখানে 13 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, 8 জন কিন্তু মহিলা রয়েছেন যাদের মধ্যে, এবং বাকি পুরুষ রয়েছে। অর্থাৎ ডেঙ্গু সংক্রমণ বাড়ছে এবং একই সাথে হামের পরিস্থিতিও কিছুটা কম ছিল, সেটিও কিন্তু বলা যায় ঊর্ধ্বগতির দিকে। সেটি কিন্তু এখন পর্যন্ত 62 জন কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত হামে যে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু 2000 হয়েছে, যার মধ্যে শনাক্ত হয়েছে 911 জন। অর্থাৎ যে হাম আসলে নিয়ন্ত্রণে কিছুটা ছিল এবং আশা প্রকাশ করা হচ্ছিল কিছুটা কমে যাবে, একেবারে নির্মূল হবে, কিন্তু সেটি আবার ক্রমান্বয়ে বাড়ার ফলে কিন্তু আবার নতুন করে সংখ্যা তৈরি হয়েছে। স্বাস্থ্য বিভাগও আসলে এই বিষয়টি নিয়ে চিন্তিত। তারাও আশা প্রকাশ করছিলেন যে এই সংক্রমণ ধীরে ধীরে কমবে এবং একই সাথে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, যেটি এই বছরের শুরুতে 9 জন রোগী ছিল, এখন পর্যন্ত সেটি 248 জন হয়েছে। অর্থাৎ এই মাসে যে 26 দিনেই কিন্তু আক্রান্ত সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 100-র অধিক। অর্থাৎ এই যে সংক্রমণ বৃদ্ধির ফলে স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তারা কিছুটা আতঙ্কিত রয়েছেন। তবে চিকিৎসকরা বলছিলেন আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এই ছিল আমার কাছে ভোলার যে ডেঙ্গু এবং হাম পরিস্থিতির নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাভিলা।
ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার হাম ও ডেঙ্গু পরিস্থিতি শুনছিলেন আমাদের সহকর্মীর কাছ থেকে। মাত্র 18 ফুট চওড়া ও 100 কিলোমিটার দৈর্ঘ্যের লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক এখন যেন মরণ ফাঁদ। খানাখন্দ, বিপজ্জনক বাঘ, অদক্ষ অটো চালকের দাপট আর ভারী ট্রাকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপদ যাতায়াত নিশ্চিতে পথটি 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ পথ লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। 100 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির মাধ্যমে লালমনিরহাট সদরের সাথে যুক্ত রয়েছে 4 উপজেলা। বুড়িমারি স্থলবন্দরের পথ হওয়ায় প্রতিদিন অন্তত 900 থেকে 1200 ভারী ট্রাক, 2 শতাধিক বাস, 10 থেকে 12,000 অটো ও মোটরসাইকেল চলে এই পথ দিয়ে। কিন্তু মাত্র 18 ফুট চওড়া এই মহাসড়কে 84টি বিপজ্জনক বাঘ প্রতিনিয়ত যাতায়াতকে করে তুলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। বড় করে একটা সাইড বেড দিতে কত সময় পাল্টি খায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নানান সমস্যা হয়ে যায়। এটা মেরামত করতে গেলে আমাদের অর্থ ব্যয় হয়। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষের প্রাণহানি ঘটতেছে। অপ্রশস্ত সড়কের কারণে সামান্য ভুলের মাসুল গুনতে হচ্ছে প্রাণ দিয়ে। 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই একটি মহাসড়কেই প্রাণ হারান 44 জন। কেবল চলতি মাসেই মৃত্যু হয়েছে 4 জনের। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারগুলোতে। এই সড়কে প্রতিনিয়ত যে সড়ক ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষের প্রাণহানি ঘটতেছে, এটি আসলে কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া দরকার এবং এটি সংস্কার অত্যন্ত অতীব জরুরি। রাস্তা সেগুন আছে, সেটা বড় করতে হবে। বড় করার পরে অটো বাইক চলার জন্য একটা সাইড দিতে হবে, আর ভারী যানবাহন চলার জন্য একটা সাইড দিতে হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি দিয়ে প্রতিদিন ভারত ও ভুটান থেকে কোটি কোটি টাকার পাথর সহ নানা পণ্য আমদানি হয়। এসব পণ্য বহনে আসা 10 থেকে 18 চাকার হাজারো ট্রাক এই সরু সড়ক ব্যবহারে বাধ্য হচ্ছে। ফলে দীর্ঘ যানজট আর যাতায়াতে অতিরিক্ত সময় লাগার কারণে বাড়ছে পরিবহন ব্যয়। এই রাস্তাটি যেন 4 লেন অথবা 6 লেনে করা হয়, এতে গাড়ির গতি বাড়বে এবং আমাদের সাথে সাথে আমাদের ব্যবসায়িকভাবে ব্যবসার গতি বাড়বে। এদিকে দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা জোরদার ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলছে পুলিশ। ওভার স্পিড, ওভারলোড, ওভারটেকিং, এই 3টি ও দিয়ে মূলত সড়ক দুর্ঘটনার মূল 3টি কারণকে আইডেন্টিফাই করা হয়। এগুলো যেন না করতে পারে চালকরা, তার জন্য সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের যে কাজটি সেটি আমাদের ট্রাফিক বিভাগ করে থাকে। কোটি কোটি টাকা সাময়িক মেরামতে ব্যয় না করে স্থায়ী সমাধানের কথা বলছেন স্থানীয়রা। অন্যদিকে সড়ক বিভাগ বলছে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রস্তাব করা হচ্ছে। রাস্তা 4 লেন করার জন্য 110 ফিট অ্যাকুইজিশনে করার জন্য টপোগ্রাফি সার্ভে অলরেডি হয়ে গেছে। এখানে আনুষঙ্গিক ডিজাইন কাজটা চলছে। এটা হওয়ার পরে আমরা ডিপিপির কার্যক্রম চলবে। যাতায়াত গতি ও নিরাপত্তা ফেরাতে মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার জোরালো দাবি এলাকাবাসীর। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর বেআইনি অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিককে মারধরের ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরে বনচৌকি সীমান্তের 907 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, 0 লাইনে গরু চড়ানো নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে 3 বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে লিটন মিয়া নামের এক যুবককে পিটিয়ে ভারতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পিছু হটে। পালানোর সময় সীমান্তেই নিজেদের 2টি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে যায় তারা। পরে জরুরি পতাকা বৈঠকে বিজিবির কাছে বিএসএফ দুঃখ প্রকাশ করে জড়িতদের শাস্তির আশ্বাস দেয়। বৈঠক শেষে উদ্ধার করা শর্টগান ও ওয়াকিটকি বিএসএফ এর কাছে ফেরত দেয় বিজিবি। নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন থেকে রক্ষায় জিও টিউব স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার আফাজিয়া চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম এলাকায় জিও টিউব স্থাপন শুরু করে। তবে কাজ শুরুর পরে স্থানীয়দের অভিযোগ, ভালো মানের জিও টিউবের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছেঁড়া ও নিম্নমানের ব্যাগ। এতে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও ভাঙন ঠেকাতে কাঙ্ক্ষিত সুফল মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্রোতের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে হাতিয়ার জনপদ। কখনো বসতভিটা, কখনো ফসলি জমির ভাঙনে প্রতি বছরই নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। নদী ভাঙন ঠেকাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে জিও টিউব স্থাপনের উদ্যোগ। এরই অংশ হিসেবে আফাজিয়া চরিশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম এলাকায় প্রায় 300 মিটার জিও টিউব স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে 90 লাখ টাকা।
বালু ভর্তি জিওটিউব নদীর তীরে স্থাপন করে ভাঙন রোধে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কাজে ভালো মানের জিওটিউবের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছেঁড়া, ফুটো ও নিম্নমানের জিওটিউব। আমাদের এলাকায় যে বস্তাগুলো ফেলানো হচ্ছে, বস্তাগুলা ভালো মানের কোনো বস্তা দেওয়া হচ্ছে না। বস্তাগুলা বালুটা দেওয়ার পরে বস্তাগুলা ফাটে যাচ্ছে। পুরো বস্তাটাই 2 নম্বরই বস্তা, প্রত্যেকটা বস্তার মুখ ফাটা। বালু দেওয়ার পরে একবারে আপনি দেখেন, যেখানে যদি 400 বস্তা হয়, 3.5 করে আছে বস্তার মুখ ফাটা। স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের সব জিওটিউব নদীতে স্থাপন করা হলে স্রোতের চাপে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যেখানে বালু দেওয়ার কথা, বালুগুলো এখানে অনেক চিকন বালু দিচ্ছে, তার কারণে বা এগুলো থাকবে না, কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। বালুগুলো চলে যাচ্ছে, মানে থাকতেছে না। আগামী কিছু এলাকার মানুষ কিছু তো বলে, ওরা বলা আমাদের থেকে চাঁদা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগগুলো পরিবর্তনের জন্য তারা ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ওটা আমরা ঠিকাদারকে রিপ্লেস করতে বলছি। আর পানি ভরার নিজস্ব লিমিটেশন আছে, 10% জায়গা তো 50% জায়গা খালি রাখতে হবে, না হলে ব্যাগগুলো কি করে ফেটে যায়। ওই বেশি ব্যাগ ভর্তি কয়েকটা ব্যাগের মুখ জোড়া ছুটে গেছে বা জোড়া ফাঁক হয়ে গেছে, ওখানে ওরা আবার সেলাই করে দিচ্ছে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে সরকারের নেওয়া উদ্যোগ যেন নিম্নমানের কাজের কারণে ব্যর্থ না হয়, এটাই হাতিয়ার মানুষের প্রত্যাশা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।